ममता बनर्जी जी ने अपनी कार्यशैली डेवलप की है। पहले अत्याचार कराइए, जब अत्याचार करिए और होने दीजिए, और अत्याचार से जब लोग परेशान हो जाते हैं उसको उजागर करते हैं, सार्वजनिक करते हैं, तो वो छिपाने के लिए फिर से अत्याचार करिए। संदेशखाली इसका क्लासिक एग्जाम्पल है। एक महिला मुख्यमंत्री के नाक के नीचे धर्म के आधार पर ढेर सारे महिलाओं के साथ दुष्कर्म होता है और वो चुप बैठी है। हाईकोर्ट को इंटरवीन करना पड़ता है दोषियों को पकड़ने के लिए, उसके बाद भी जांच ठीक से नहीं होती है तो सीबीआई को हाईकोर्ट देती है। उनको शर्म आनी चाहिए। আমি শুরুতেই সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। এবারই প্রথম নয় সমীরদা, এর আগেও যতবার এই রাজ্যে প্রচারে এসেছেন একেবারে এই কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্পর্কে বলেছেন যে মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও তার নাকের ডগায় সন্দেশখালিতে নারী নির্যাতনের মতন ঘটনা ঘটে কিভাবে, সেটা সন্দেশখালির প্রশ্ন নিয়েছিল। আজকে ভাইরাল ভিডিও নিয়ে তিনি নাম অবশ্য ভাইরাল ভিডিও শব্দবন্ধ অবশ্য মুখে আনেননি, কিন্তু স্পষ্ট সেদিকে ইঙ্গিত করে বলছেন যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচারের যখন প্রতিবাদ সামনে আসছে প্রতিবাদকে বন্ধ করতে ফের অত্যাচার। ক্লাসিক উদাহরণের নাম সন্দেশখালি। বিজেপির পুরোটাই ঠান্ডা মাথায় পরিকল্পিত ষড়যন্ত্র আজ মানুষ বুঝতে পেরেছে, এবং যার মুখের কথাগুলো বিজেপির অস্ত্র থেকে শুরু করে মহিলা ধর্ষণ থেকে শুরু করে যিনি প্রকাশ করছেন তিনি বিজেপিরই মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল। স্বাভাবিকভাবে যে আরেকটা অভিযোগ এসছে যেখানে মিতা মাইতি না গীতা মাইতি তার খালি কাগজে সই করে তাকে বয়ান লিখিয়ে নেওয়া হচ্ছে তাদের মতন করে, যেটাতে কালিমা লিপ্ত করা যায় সন্দেশখালীর মা বোনেদের, এবং সেটাকে জাতীয় ইস্যু করে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই ভোট বৈতরণী পেরোনোর জন্য এই ধরনের কথা বলছেন। কিন্তু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী দুজনেই কিন্তু এটাকে ফেক ভিডিও বলছেন। মানে একেবারে আপনি মনে করছেন যে যা ভিডিওতে বলা হচ্ছে সবটা হচ্ছে আসল, এবং যে সাদা কাগজে সই করিয়ে এবং অভিযোগ জোর করে বসানো হয়েছে সবটা সত্যি বলে আপনি মনে করছেন? আপনি মনে করতেই পারেন। আমি গতকাল শ্রমিক ভট্টাচার্য একেবারে সাংবাদিক বৈঠক করে বলছেন যে 20,000 টাকার বিনিময়ে এইসব কথা বলতে বাধ্য করা হয়েছে। সেটাকেও তো সত্যি বলে মানবেন নাকি? শক্তি স্বরূপা যে তার নাম হচ্ছে রেখাপাত্র এই আমাদের অরূপ দাস যে কিন্তু বিজেপির দীর্ঘদিনের কর্মী, এই শ্রমিক ভট্টাচার্যই কিন্তু বলছে অরূপ দাস দীর্ঘদিনের বিজেপি কর্মী। তো স্বাভাবিক সেটা রেখাপাত্রও জানে না। সেই অরূপ দাস নিয়ে যাচ্ছে, রেখাপাত্ররা জানেন না, রাষ্ট্রপতির কাছে কিছু মহিলাদের। শুনুন আরেকটা কথা, আজকে দেখতে হলো যে বিজেপি কতটা মানে অত্যন্ত দুর্ভাগ্যজনক। তাদের পতাকা থেকে আক্রমণ হচ্ছে, দিলীপ মল্লিক থেকে তাতান গায়েনকে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। আমি বলছি আপনি যেটা বলছেন না সেটা অর্ধেকটা বলছেন, পুরোটা বলছেন না। আমি বাকি অর্ধেকটা বলি, তারপর আমি অগ্রর কাছে আসবো। না, এখনো পর্যন্ত কোনোটা প্রমাণিত নয়, সবটা অভিযোগ স্তরে রয়েছে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই 20,000 টাকা যে গাড়িতে নাকি নিয়ে যাওয়া হয়েছিল অভিযোগকারিনীকে, সেই গাড়ির চালক বলেছেন 20,000 টাকা দেওয়া হয়েছিল বিজেপির নামে অভিযোগ করার জন্য। দুই হচ্ছে যে গীতা বর, যাকে তৃণমূল এই তাতান গায়নের কথা বললেন, তাকে মারধর করার ঘটনায় যে গীতা বর বিজেপি কর্মীকে গ্রেফতার করা হয়েছে তার স্বামী। গতকাল আমরা দেখিয়েছি অভিযোগ করছেন তৃণমূলে যোগ দেওয়ার জন্য 3 থেকে 4 লক্ষ টাকার টোপ দেওয়া হয়েছিল, সেটা না মেনে নেওয়াতে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং প্রশ্নটা হচ্ছে একেবারে গ্রেফতার তো করেছে। আচ্ছা, অনুপ দাসের, আপনি অরূপ দাস নয় অনুপ দাসের কথা বলছিলেন। অনুপ দাস কার থেকে টাকা নিত? অভিযোগ যদি ভাইরাল ভিডিওতে বলেন পুরোটা বলবেন, সেটা তৃণমূলের শিবু হাজরার থেকে টাকা নিত। মানে অভিযোগগুলো রয়েছে। আসলে আমাদের রাজ্যের প্রশাসন কোন জায়গায় নেমে গেছে ভাবুন, কতটা অবনমন ঘটেছে এদের। এতগুলো অভিযোগ এলো, স্বতঃস্ফূর্তভাবে মা বোনেরা বেরিয়ে আসতে বাধ্য হলেন। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর তৃণমূল আশ্রিত গুন্ডারা এবং তৃণমূলের নেতারা তাদের উপর নির্যাতন চালাবে। তারপরে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যদি একটিবার বলতেন যে এই মহিলারা ন্যায় পাবেন, তাহলে কিন্তু এই আলোচনার জায়গাটা থাকতো না। পুলিশের মতো ইনভেস্টিগেশন করতো এবং তারা ন্যায় পেতেন, এটাই মানুষে আশা রাখতো। কিন্তু এটা কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও করেননি। উনি প্রথমেই যেটা করলেন, উনি অ্যাসেম্বলির ফ্লোরে দাঁড়িয়ে শেখ শাহজাহানের পক্ষ নিলেন। উনি এই নির্যাতিতা মহিলাদেরকে কিন্তু শেমিং করা শুরু করলেন, তাদেরকে দোষারোপ করা শুরু করলেন। এই পরিস্থিতি তৈরি হয়ে গেল। তারপরে অদ্ভুতভাবে এই উত্তম সর্দার বলে একজন সাগরেদ ছিল শেখ শাহজাহানের,
তাকে কিন্তু অ্যারেস্ট করতে বাধ্য হয়েছিল আমাদের রাজ্যেরই পুলিশ। কেন বলুন তো? কারণ একজন নির্যাতিতা 164 স্টেটমেন্ট দিয়েছিলেন ম্যাজিস্ট্রেটের কাছে, গোপন জবানবন্দি দিয়েছিলেন বলে কিন্তু পুলিশ তখন তাকে অ্যারেস্ট করতে বাধ্য হয় এবং গ্যাং রেপের অভিযোগেই অ্যারেস্ট করতে বাধ্য হয়। তারপর ব্যাপারটা এই জায়গায় গড়ায়, আমাদের মহামান্য ক্যালকাটা হাইকোর্ট সিবিআইকে বলে তোমরা পোর্টাল খোলো, অভিযোগ নাও এবং ব্যাপারটার পুরো ইনভেস্টিগেশন করা শুরু করো। বলছেন 72 জনকে টাকা দেওয়া হয়েছে, যখন ভিডিওগুলো বেরোলো যেটা মাম্পি দাস করেছে, আপনি ননসেন্সটা করবেন না মাম্পি দাস যেটা করেছে প্লিজ, সেটা তো অভিযোগ আসছে। গীতা মাইতি বলছে যে আমার তো ধর্ষণের অভিযোগ ছিল না, সেটাই বলছে। সাদা কাগজে সইটা, সাদা কাগজে সইটা। বন্ধ করতে হবে, সিরিয়াস আলোচনা হচ্ছে না, সিরিয়াস তো, তুমি তো একদিকে নিয়ে যাচ্ছ আলোচনাটাকে। যখন যেটা সিরিয়াস আলোচনা সেটা করো প্লিজ, বলতে দিন। হ্যাঁ, ছাপলাই মারতে এসছেন নাকি? না না, যখন গীতা মাইতি যখন গীতা মাইতি করো, হ্যাঁ, মাম্পি দাসকে আমি বলবো এরকম করলে মাম্পি দাসের আরে টাকা দিয়ে টাকা আরে সবটাই তো অভিযোগ, বিতর্ককে বিতর্কের মতো হতে দিন না। তাহলে সত্য বলে বলছেন কেন ব্রো? কোনোটা এখনো পর্যন্ত প্রতিষ্ঠিত নয়, সবটা অভিযোগ করে রয়েছে। প্লিজ প্লিজ পরিষ্কার বলছি, গঙ্গাধর কয়ালের ফেক ভিডিওগুলো যখন বের করা হলো, গঙ্গাধর কয়াল কিন্তু প্রথমেই সিবিআই কে অভিযোগ জানালো এবং দ্বিতীয়ত সে কিন্তু ক্যালকাটা হাইকোর্টে মামলা দাখিল করেছে। মুশকিলটা হচ্ছে ভাইপো বন্দ্যোপাধ্যায় নিজে খুব প্রেস কনফারেন্স করে এই ভিডিওগুলো বের করলেন, কিন্তু যেই চ্যানেল থেকে এই ভিডিওগুলো পোস্ট করা হলো সেগুলো কিন্তু কোন চ্যানেল, কার চ্যানেল, কে চালাচ্ছে কেউ জানে না এবং সেটা একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় জানে। তারপর আমরা যখন এখানে এসে বারংবার চ্যালেঞ্জ করলাম যে ওই ভিডিও আপনারা সুপ্রিম কোর্টে জমা দিন, কারণ সুপ্রিম কোর্টে আপনারা রাজস্বের টাকা খরচা করে সিবিআই ইনভেস্টিগেশন থামাতে গেছেন, তারপরেও কিন্তু তৃণমূল সরকার এখন অবধি সুপ্রিম কোর্টে যাওয়ার সাহস দেখায়নি। আমি বেসিক জায়গাতে যেতে চাইছি। আমি বলছি মধুজা, মূল প্রশ্নটা হচ্ছে মহিলাদের সুরক্ষার বিষয়, মহিলাদের নিরাপত্তার বিষয়। প্লিজ, আমার প্রশ্ন মধুজা শুনতে পাবে না, আমি অব্র থামালাম। আমি বলছি মধুজা, মূল প্রশ্ন হচ্ছে যে পুলিশ যখন মহিলারা সন্দেশখালী সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ করছেন ধারাবাহিকভাবে নির্যাতনের, তখন প্লিজ অব্র, প্লিজ সমীরদা, প্লিজ আমার প্রশ্ন মধুজার কাছে, সেটা হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ যখন সন্দেশখালীর আন্দোলন প্রথম সামনে এসেছিল, সংঘবদ্ধ একটা আন্দোলন, তখন পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছিল। আজকে যখন মহিলারা সেই রাত পাহারা দিচ্ছেন, সেই পুলিশের বিরুদ্ধে তারা অভিযোগ করছেন। আমি বলছি পরিস্থিতির এই কমাসে বদল তাহলে কি হলো? আমার কথা হচ্ছে আসলে পরিস্থিতির বদল করতে আসলে কতটা চাইলো রাজ্যের সরকার, এটা তো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরিস্থিতির কোনো বদল করতেই আসলে চাইনি, এইটা আমরা জানি। এবং আমরা এই এতক্ষণ ধরে স্টুডিওতে যা দেখলাম আমরা তৃণমূল বিজেপির মধ্যে, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনাটা কিন্তু গোটা অভিযোগটাকে আসলে, গোটা ঘটনার গুরুত্বটাকে আসলে লঘু করে দেয়। এই যে ঘটনাটা এতক্ষণ ধরে দুজনের মধ্যে ঘটলো, আমার পরের কথা হচ্ছে এটাই যে সন্দেশখালী নিয়ে মহিলারা অভিযোগ করেছেন, এটা তো প্রথমবারের জন্য অভিযোগ আসছে এরকমটা না। বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বিধায়ক অভিযোগ করেছেন, এ তো ঘটনা আছে। 2013 সালে দাঁড়িয়ে নিরাপদ সর্দার যখন অভিযোগ করছেন, তখন সোনালী গুহ স্পিকার মাইক বন্ধ করে দিয়েছেন, ধারা বিবরণীতে আছে, সেসব মানে বিধানসভার ধারা বিবরণীতে আছে। ফলে এটা তো প্রথমবারের জন্য অভিযোগ আসছে এরকমটা ঘটনা নয়। তাই কোন ঘটনার কি আসলে ভেতরে আছে, ভিডিও যদি কিছু প্রমাণ থেকে থাকে কোর্টে জমা দিতে হবে, তার নিরপেক্ষ তদন্ত চাই, এই তো হচ্ছে মোদ্দা কথা। আর পুলিশ ভয় দেখাবে, এটা খুব স্বাভাবিক ঘটনা, কারণ পুলিশের ওখানে কোনো মেরুদণ্ডই নেই। এইটা যদি প্রশ্ন হয় পুলিশ ভয় দেখাবে স্বাভাবিক ঘটনা, তাহলে আমি বলছি সেই গ্রামের গরিব পূর্ব মহিলারা নিরাপত্তার জন্য যাবে কার কাছে? এইটা তো সব থেকে বড় প্রশ্ন। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সন্দেশখালী নিয়ে যখন পর ভাইরাল ভিডিও সামনে আসছে, কার্যত ভাইরাল সিরিজ দেখা যাচ্ছে, তখন বিজেপিকে ফের নিশানা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন দেখুন। এরা জনবিরোধী, এই যে মহিলাদের অপমান করেছে বিজেপি, সন্দেশখালী নিয়ে কিভাবে বাংলার মান সম্মান ছোট করেছে আপনারা দেখেছেন, সবাই আপনারা দেখেছেন। বিজেপির নেতা বলছে সন্দেশখালীতে কোনো ধর্ষণ হয়নি, আমরা মহিলাদের 2000 টাকা দিয়ে ভুয়ো ধর্ষণের অভিযোগ করিয়েছি তৃণমূল নেতাদের গ্রেফতার করানোর জন্য, আর বাংলাকে যাতে ভারতবর্ষের 140 কোটি মানুষের কাছে কলুষিত করা যায়। আপনি ভাবুন, একটা রাজনৈতিক দল এতটা নিকৃষ্ট, এতটা নির্লজ্জ, এতটা নিচে রাখতে পারে
যে 4টে 5টা 10টা ভোটের জন্য বাংলাকে সারা দেশের কাছে ছোট করেছে। যারা সন্দেশখালী করে মহিলাদের সম্ভ্রম লুণ্ঠিত করেছে, তারা মহিলাদের হাতে ক্ষমতা তুলে দিতে পারে আগামী দিন। আমি জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। জয়ন্তদা, এই কয়েকদিন আগে সুজয় কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা একেবারে ফরেন্সিক রিপোর্ট তার সামনে চলে এসেছে। আমি বলছি, এই যে ভিডিও নিয়ে এত রাজনৈতিক তরজা, সেটা কোনটা সত্যি কোনটা মিথ্যে এটাও তো খুব সহজে জানা সম্ভব, যাতে একেবারে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেতে পারে। প্রথমে বলি, তোমরা যেমন দেখাচ্ছ ভাইরাল সিরিজ হয়েছে সন্দেশখালীর ভিডিওর, আমি প্রতিবাদ করব যে ভাইরাল সিরিজ মানে কি? একটা ভিডিওকে ছেড়ে দিলে বাজারে সেটা কিন্তু ভাইরাল হয় না। সাধারণ মানুষ যখন তাকে ভাইরাল করে, নেটিজেনরা যখন তাকে ভাইরাল করে, তখনই হয় সেটা ভাইরাল। আজকে সাধারণ মানুষ হাসছে এই ভিডিওগুলো দেখে, কারণ আমি তোমাকে বলি যে মহামান্য কলকাতা হাইকোর্ট যখন সন্দেশখালীর যাবতীয় মামলা, যাবতীয় অভিযোগ যা আসবে একটা পোর্টাল করতে বললেন এবং সমস্ত অভিযোগ সিবিআইকে দিলেন, তখনই উচিত ছিল এই ধরনের ভিডিও, যেটা এআই জেনারেটেড ভিডিও হতে পারে, ফেক ভিডিও হতে পারে, তোমরাও বারবার সব চ্যানেলে দেখাচ্ছ যে এই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি, তার মানে এই ভিডিও তুলে দেওয়া উচিত ছিল সিবিআই এর কাছে। খুব সহজে এর জেনুইনিটি টেস্ট করা দরকার ছিল, খুব সহজে এটাকে এফএসএল এ পাঠিয়ে এর রিপোর্ট নিয়ে তারপর এটাকে বাইরে পেশ করা উচিত ছিল। ইয়েস, আমি বলছি প্রথমে সিবিআই, আমি এটাও বুঝতে পারলাম না সিবিআই কে দেওয়া উচিত ছিল, অথবা মহামান্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিতেন সিবিআই এর কাছে দিতে, অথবা সিবিআই সুমোটো নিতে পারত। আমি এটা বুঝতে পারলাম না সিবিআই কেন স্বতঃপ্রণোদিতভাবে এই ভিডিওগুলি জোগাড় করে এগুলির জেনুইনিটি টেস্টে পাঠাচ্ছে না। যেটা তোমরা মনে করছো, একটু আগেও আমি লেকচার শুনছিলাম যে সাধারণ মানুষ নাকি প্রভাবিত হচ্ছেন, আমি বিশ্বাসই করি না সাধারণ মানুষ প্রভাবিত হচ্ছেন, কারণ সাধারণ মানুষ সচেতন, সাধারণ মানুষ বুঝতে পারছেন কোথাও একটা কিছু হচ্ছে। আসলে অভিযোগের ধরন বদলেছে। এই তো কদিন আগে আমি বলছি জয়ন্তদা, এই অভিযোগের মধ্যে যদি কোনো সারবত্তা থেকে থাকে যে রাত্রি হলেই পুলিশ এসে হুমকি দিয়ে যাচ্ছে, যাকে খুশি তুলে নিয়ে যাচ্ছে, মার্ডার কেস এমনকি ডাকাতির কেসে ফাঁসিয়ে দিচ্ছে, আমি বলছি সাধারণ মানুষের সেই সচেতনতার প্রতিফলন কিভাবে হবে? না, সাধারণ মানুষ তো সবকিছু নিজের হাতে নিতে পারবে না। সাধারণ মানুষ এই মুহূর্তে অত্যাচারিতই হচ্ছেন বা অত্যাচারিতা হচ্ছেন। আমি বলছিলাম অভিযোগের ধরন বদলেছে। আগে অত্যাচার হচ্ছিল, মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছিল, মহামান্য কলকাতা হাইকোর্ট ইন্টারভেন করলেন, আর এখন আর এক ধরনের ভিডিও বাইরে আসতে শুরু করেছে যে ওই অভিযোগগুলো নাকি সব মিথ্যা। কিন্তু একটা জিনিস এক রয়ে গেছে, সেটা হলো পুলিশের অত্যাচার। আগেও পুলিশ কোনো রকম সাহায্য সহায়তা করেনি, এখনো করছে না। উল্টে পুলিশ গুন্ডার রূপ নিয়ে ওই মেয়েদের দিয়ে তাদের দিয়ে বলিয়ে নেবার চেষ্টা করছে যে এই ভিডিওগুলি জাল। শুধু তাই নয়, একটা কথা আমাকে বলতেই হবে, আমি দেখলাম যে এফআইআর এ জামিনযোগ্য অপরাধ রয়েছে এক ভদ্রমহিলার, তিনি যখন সারেন্ডার করতে গেছেন সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়েছে। এটা কি করে হতে পারে? যেখানে এফআইআর এ জামিনযোগ্য অপরাধ, সেখানে নন বেলেবল সেকশন দিয়ে তাকে কি করে গ্রেফতার করা হতে পারে? হাইকোর্টে মুখ পর্যন্ত করেছেন। কিন্তু আশঙ্কার আরেকটা জায়গা হচ্ছে, এখন যদি এই রকম পরিস্থিতি হয়, আপনারা জানেন যে আজ থেকে সেন্ট্রাল ফোর্স তারা সন্দেশখালীতে রুট মার্চ শুরু করেছে, তাদের আশঙ্কা ভোট মেটার পর কি পরিস্থিতি হবে। বিজেপি বলেছিল না অহংকার করে ইসবার 400 পার, মানুষ বলছে নেই হোগা 200 পার, এবার হবে পগার পার, এবার হবে পগার পার। তাই জেনে রেখে দিন, ইন্ডিয়া জোট, এখানকার বাংলা সিপিএম কংগ্রেসকে ধরবেন না, ও দুটো আমাদের সাথে নেই, ও দুটো বিজেপির সাথে আছে। আমি দিল্লির কথা বলছি। ইন্ডিয়া জোটকে নেতৃত্ব দিয়ে বাইরে থেকে সব রকম সাহায্য করে আমরা সরকার গঠন করে দেবো, যাতে বাংলায় আমার মা বোনদের কোনোদিন অসুবিধে না হয়, আমার 100 দিনের কাজে কোনোদিন অসুবিধে না হয়। আমি ভাবছিলাম মধুজাকে এই বলে পরিচয় করাবো যে বঙ্গ সিপিএম এর প্রতিনিধি মধুজা সেন রায়। তার মানে একেবারে ইন্ডিয়া জোটে মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি সিপিএম এর সঙ্গে দোস্তি রয়েছে, কিন্তু বঙ্গ সিপিএম এর সঙ্গে কুস্তি। না, ঘটনাটা হচ্ছে পার্টিটার নাম সিপিআইএম, তো এখন ওনার পক্ষে খুব স্বাভাবিক, কারণ উনি তো সর্বভারতীয় ক্ষেত্রে ওনার তো দলটা নেই আসলে, শুধুমাত্র বাংলাতে সীমাবদ্ধ। খুব স্বাভাবিকভাবে এসব উনি ভাগযোগ করতে বসেছেন। তবে একটা কথা বলছি, আসলে এই যা আজকে বলতে দিন, সেটা যে মধুজা, আমি বলছি আঞ্চলিকের কথা বলছো বা তুমি তৃণমূল কংগ্রেস নিয়ে কটাক্ষ করছো, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন নেতৃত্ব দিয়ে ইন্ডিয়া জোটকে ক্ষমতায় নিয়ে আসবে, সরকার গঠনে সাহায্য করবে। দুদিন আগে হচ্ছে যে ওনার ভাইপো দাঁড়িয়ে সিএএ সমর্থন করে এসছে, এ তো আমরা জানি। আর তার সাথে হচ্ছে যে ওনার না বিশ্বাসযোগ্যতা চলে গেছে।
মমতা ব্যানার্জির রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা চলে গেছে। কারণ ওই ইন্ডিয়া ব্লকের মিটিংয়ে গেছিলেন সেদিন প্রচুর প্রশ্ন উঠেছিল, আমাদেরকে প্রচুর প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল। আমরা সেদিনই দাঁড়িয়ে বলেছিলাম পশ্চিমবঙ্গে আমাদের স্ট্যান্ড পয়েন্ট কি হবে, গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে বিভিন্ন স্ট্যান্ড পয়েন্ট হবে। একসঙ্গে বৈঠক করার আগে বিশ্বাসযোগ্যতা গেল নাকি পরে বিশ্বাসযোগ্যতা ছিল না বলেই উনি মিটিং এ গেছেন, এবং মিটিং গুলোকে ঠিক মিটিং এর মতন করে করেননি। আপনি যদি খুব ভালো করে দেখেন, হ্যাঁ সীতারাম ইয়েচুরির পাশে বসিয়েছেন তো, কটা মিটিং এ নিচে গেছেন, লাস্ট মিটিং গুলোতে কি করেছেন, কাদের পাঠিয়েছেন, আমাদের তো শীর্ষ নেতৃত্বরা উপস্থিত থেকেছে, উনি কাদেরকে পাঠিয়ে রেখেছেন। আসলে চাইছেন ইন্ডিয়া জোটের ভেতরে ঢুকে, ওই ব্লকের ভেতরে ঢুকে, ইন্ডিয়া ব্লকের ভেতরে ঢুকে উনি চেয়েছিলেন খুব পরিষ্কার ওই বিজেপির হয়ে কিছুটা ওইখানে গিয়ে কাজকর্ম করে আসতে, কিছুটা বলে না ওই জাসুসি করে আসার মতন করে কিছু চেয়েছিলেন করতে, কিন্তু সেটা উনি পারেননি করতে। এবং এই পশ্চিমবঙ্গে দাঁড়িয়েও ইন্ডিয়া আসলে কংগ্রেস এবং সিপিআইএম এইখানে এতটাই সিপিএম এর বিশ্বাসযোগ্যতা আজকে বাংলায় শূন্য হয়ে গেছে, ফসিল হয়ে গেছে। এবং ইন্ডিয়া নামকরণ বলুন এবং ফাউন্ডার মেম্বার বলুন, মমতা বন্দ্যোপাধ্যায় এই নামকরণ ইন্ডিয়া, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে যেখানে শক্তিশালী সে সেখানে লড়বে, কারণ বিজেপি হাঁটাও দেশ বাঁচাও। কারণ এই যে একটা মানে মেরুকরণের বিদ্বেষের রাজনীতি করে এবং একটা গোটা দেশের আমি একটা কথা বলি শুনুন, বলছি যে মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা সামনে এলো, আমরা একের পর এক যেমনটা মিডিয়া হাউসে করে থাকে আমরা একের পর এক প্রতিক্রিয়া নিচ্ছিলাম। তো সিপিএম এবং কংগ্রেসের প্রতিক্রিয়া হচ্ছে যে বাইরে থেকে সমর্থন করা মানে আমি ইন্ডিয়া জোটেও রইলাম, আবার এনডিএ জোটেও আমি একটা বার্তা দিয়ে রাখলাম, ওই দু নৌকায় পা দিয়ে আমি দুই কুলেতে রই, এরকম একটা বার্তা মমতা বন্দ্যোপাধ্যায় দিতে চাইছেন। আর কংগ্রেসের কথা বলবেন না, কারণ এরা সিপিআইএম এর কথা বলতে পারি, এটা বাংলার সিপিআইএম এর সঙ্গে যাদের হাতে রক্ত খুন করেছে তাদের সাথে হাত মিলিয়ে 55,000 স্বাভাবিকভাবে তিনি বহরমপুরে নিশ্চিত হারার দিকে এগোচ্ছেন। আমি মনে করি কাকে সমর্থন করেছিলেন, আজকে কেন্দ্রের রাষ্ট্রপতির সময় কাকে সমর্থন করেছিলেন, কেন্দ্রের ইস্যু দুটো আলাদা। যখন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল গণতন্ত্র বিপন্ন, কাকে সমর্থন করেছিলেন। বেশ আমি এখানে অগ্রর কাছে আসবো, বক্তব্যের আরেকটা দিক হচ্ছে আসবো যে 200 পেরোতে পারবে না বিজেপি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ইসবার পগার পার। অগ্র, তৃণমূল কংগ্রেস একটা দল যেটা সারা দেশব্যাপী 45টা সিটে ইলেকশন লড়ছে 4টি রাজ্য থেকে, এবং তারা চেষ্টা করছে, যেটা তাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কোনো রকমে যদি অল ইন্ডিয়া ট্যাগটা আবার ফিরে পাওয়া যায়, দেশকে কিভাবে চালাবে, দেশের কি ফিউচার হবে এই নিয়ে তারা মোটেও চিন্তিত নয়। আপনারা যদি যান ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার মিনিমাম প্যারামিটার্সগুলো দেখেন, যে অল ইন্ডিয়া দল হতে কি কি দরকার দেখতে পাবেন, 4টে রাজ্য থেকে একটা মিনিমাম পার্সেন্টেজ অফ ভোট চাই। তৃণমূলের একমাত্র টার্গেট ওটা, এর বাইরে কিছু না, বাকিটা পুরো ফাঁকা আওয়াজ। সমুদ্র বামেদের কথায় আসি, লাস্ট ওরা কিছু মাস আগে কয়েকটা রাজ্যে বিধানসভা ইলেকশন হচ্ছিল, ওরাই বলেছিল সেমিফাইনাল সেমিফাইনাল সেমিফাইনাল। এবার সেমিফাইনালে হার হিম করা লড়াই করেছিল নোটার সঙ্গে, তারপর নোটার সঙ্গে হার হিম করা লড়াই করেও তারা হেরেছিল, এমন অবস্থা। এবং আপনি যদি লাস্ট লোকসভা ইলেকশনের লাস্ট যদি লোকসভা ইলেকশনের আপনারা পরিসংখ্যান দেখেন, সিপিআইএম এর প্রাপ্ত ভোট ছিল 1%, খুব ভালো কথা। আর সিএএ নিয়ে একটা কথা উঠলো, সিএএ নিয়ে একটা কথা উঠলো, নিশ্চয়ই আমরা অঙ্গীকারবদ্ধ ছিলাম এবং সিএএ আমরা করেছি, কিন্তু মজার ব্যাপার হচ্ছে 2012-তে সিপিআইএম এর কংগ্রেস কোজিকোডের কংগ্রেস হয়েছিল, সেখানে সিপিআইএম রেজলিউশন নিয়েছিল যে সিএএ হওয়া উচিত, এবং তারপরে একদম আপনি কিছু জানেনই না, তারপর প্রকাশ কারাত চিঠি লিখেছিল মনমোহন সিংকে, এরা হচ্ছে সিপিআইএম দেশের জন্য কোন ভিশন নেই, এখানে নাটক এরা চালাবে দেশ, এরা দেশ চালাবে, আমরা যা বলেছি প্রত্যেকে নিজের সময় বলে দেশ ডেভেলপমেন্ট হবে, এরা সাইড থেকে যা কিছু করুক, যা কিছু খঞ্জনি বাজার, আর সিপিআইএম তো পরিষ্কার চায় না, তারা আপনারা চায় না। আমি এখানে দর্শকদের দেখাতে চাইবো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে গিয়ে প্লিজ আমি দুজনকে থামালাম। মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন আজকে অমিত শাহ, এবং তিনি সত্যজিৎ রায়ের প্রসঙ্গ উত্থাপন করছেন, হীরক রাজার দেশে অমর সৃষ্টি সত্যজিৎ রায়ের, সেই প্রসঙ্গ উত্থাপন করে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন। हमारे सत्यजीत रे बहुत बड़े कलाकार थे, फिल्म कलाकार थे। उन्होंने एक मूवी बनाया हीरक राजार देसे, बड़ा प्रसिद्ध मूवी था।
मगर जब ममता जी का शासन आया तब सत्यजीत दा नहीं थे, वरना वो हीरक राजा देसरे इसकी जगह हीरक रानी नाम का मूवी बनाते। भाइयों बहनों, ये ममता बनर्जी हीरक रानी। हिंसा, भ्रष्टाचार, तुष्टीकरण, जो बंगाल वंदे मातरम बनाया, जिस बंगाल ने जनगण मन दिया, जिस बंगाल ने आजादी के आंदोलन में प्रमुख भूमिका निभाई, वो बंगाल से राष्ट्रभक्ति को खत्म करने का काम कम्युनिस्ट और तृणमूल कांग्रेस ने किया है। আমি সমীর চট্টোপাধ্যায়ের কাছে আসবো। সমীরদা, বঙ্গ বিজেপির তরফে এই শব্দবন্ধ একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করার ক্ষেত্রে বারে বারে ব্যবহার করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রচারে এসে সেই একই শব্দবন্ধ সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি, সেখান থেকে প্রসঙ্গ উত্থাপন করে আক্রমণ করছেন। ভাগ্যিস সত্যজিৎ রায় বেঁচে নেই, মানে এরকম একজন স্বরাষ্ট্রমন্ত্রীর মুক্তি দুর্ভাগ্য। হীরক রাজার মূল বাণীটা আমরা শুনেছিলাম, দড়ি মেরে মারতাম, রাজা করে খান খান। আগামী বলতে দাও প্লিজ, অভ্র তোমার কাছে আসবো। ইসবার 400 পাওয়া হবে না। আর এরা তো হীরক রাজাকে কোন জায়গায় নিয়ে চলে গেছে। আজকে বিদ্যাসাগরের সংস্কৃতির বলতে দাও সমীর। যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল, এই অবস্থা কলকাতায় করতেছে। আপনারা করেছিলেন, আপনারা করেছিলেন, আপনারা হাতে কনস্টিটিউশন নিয়ে এই লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে ঢুকে গুন্ডামি করেছিলেন। আপনারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছেন, আপনারা পুরো বাঙালি জাতিকে আপনারা করেছেন। আপনারা লজ্জা নেই কোনো? ছেলে আপনি প্লিজ অভ্র দালালি করছেন, দালালি করছেন, লজ্জা লাগে না? প্লিজ দেখুন, আমাদের প্রত্যেকে নিজের সময় বলুক। আমি এইখানে জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমার মূল প্রশ্ন যন্ত্রটা এক হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধুমাত্র আক্রমণ করছেন এমনটা নয়, এমনকি যারা দুর্নীতিগ্রস্ত, অমিত শাহ যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের একেবারে আঁচলের আড়ালে যদি লুকিয়ে রাখেন তাকে পর্যন্ত বের করে এনে জেলে পোড়া হবে। আমি বলছি সেটাই তো হওয়া উচিত। দুর্নীতিগ্রস্ত তাদের তো একেবারে শাস্তি হওয়া উচিত, জেলে ঠাঁই হওয়া উচিত। কিন্তু এইখানে প্রশ্ন, সেই দুর্নীতি তদন্ত যখন ইডি বা সিবিআই করছে, ইডি সিবিআই তদন্ত বারবার কোর্টে এতটা সময় কেন লাগছে, গতি নিয়ে প্রশ্ন উঠেছে, এমনকি কেন মাথা অবধি তারা পৌঁছতে পারছে না এই প্রশ্ন উঠছে। ফলে যেটা বলছেন এবং বাস্তবে যেটা হচ্ছে তার মধ্যে কোনো সাযুজ্য কি দেখতে পাচ্ছেন জয়ন্তদা? একটা কথা বলবো, যেটা আমাদের ভাগ্য যে এই রাজনীতিবিদদের এখন অদ্ভুত একটা টেন্ডেন্সি দেখছি, কথার পৃষ্ঠে কথা, ইনি ওকে তেড়ে যাচ্ছেন, উনি পাল্টা দিচ্ছেন, উনি পাল্টা দিলে উনি আবার কটূক্তি করছেন। সাধারণ মানুষ কিন্তু হাসছেন এসব দেখে। এক নাম্বার টু, হ্যাঁ এটা ঠিক যে সিবিআই এবং ইডি কি তারা সব কাজ ভালো করছে, কিন্তু এটাও ঠিক যে রাজ্য সরকারের পুলিশ বা তদন্তকারী দলের উপরে ভরসা করা যাচ্ছে না। এক নাম্বার টু, যদি কখনো সিবিআই, ইডি বা এনআইএ পাওয়া যায় তাহলে জাতীয় স্তরে কিন্তু রাজ্য সরকারের মুখটা পড়ে। এই যে বারবার মহামান্য কলকাতা হাইকোর্ট ইডি, সিবিআই বা এনআইএ দিচ্ছেন, তাতে কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও কিন্তু একটা খারাপ বার্তা যাচ্ছে। এবার দ্বিতীয় কথা, আমি ইডি সিবিআইয়ের আইনজীবী নই, কিন্তু এটাও ঠিক যে ইডি সিবিআইকে সবসময় তদন্ত করতে দেওয়া হয় না। তোমার মনে আছে কিছুদিন আগে একজন অভিযুক্তকে পাওয়ার জন্য সিবিআই এর লয়ারকে 4:30 অবধি অপেক্ষা করতে হয়েছিল। একটু আগে তুমি কাকুর কণ্ঠস্বরের কথা বললে, কাকুর কণ্ঠস্বর পাওয়ার জন্য বারে বারে উচ্চতর আদালতে ছুটতে হয়েছে ইডি সিবিআইকে। এতে তো সময় যাচ্ছে। পাশাপাশি আরেকটা কথা ঠিক, জীবন কৃষ্ণ সাহা কি করে জামিন পেয়ে যান, প্রসন্ন রায় কি করে জামিন পেয়ে যান, সন্দেশখালীর ফুটেজগুলোই বা সিবিআই কেন সিজ করে না, এ প্রশ্ন সাধারণ মানুষ জানতে চাইছে। দেখো, ইডি সিবিআই তারা তাদের কথা বলবেন, কিন্তু এটা ঠিক তাদের সবসময় নিরপেক্ষভাবে কাজ করতেও দেওয়া হয় না। তোমাকে আমি জিজ্ঞাসা করছি, তুমি বলো তো, আজ অবধি ইডি সিবিআইকে আটকাবার জন্য রাজ্য সরকার আমাদের টাকায় বড় বড় উকিল কতবার সুপ্রিম কোর্টে লাগিয়েছেন? কেন এটা হবে? কেন নিশ্চিন্ত, কেন নিরপেক্ষ তদন্তটা সাধারণ মানুষ পাবেন না? একেবারে মূল প্রশ্ন এটা যে নিরপেক্ষ তদন্ত এবং সেই তদন্ত একেবারে তার পরিণতির দিকে যাচ্ছে, এইটা হওয়া বাঞ্ছনীয়। সেটা কি হচ্ছে না, বা কোনো অদৃশ্য কারণের জন্য সেটার গতি কি দীর্ঘায়িত হচ্ছে আমরা জানি না, কিন্তু প্রশ্ন তা নিয়ে থাকছে। আর এইবার আপনাদের দেখাবো একটা ছোট্ট বিরতিতে যেতে যেতে নির্বাচন কমিশন। এর আগেও একাধিকবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বলছেন নির্বাচন কমিশন আসলে হচ্ছে একটা কলের পুতুল, মোদিবাবু ঘোরাচ্ছেন, নির্বাচন কমিশন ঘুরছে। আক্রমণ করে কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখতে দেখতে বিরতি, ফিরে আসছি তারপর।
ইলেকশনের সময় বললে সেটা কোড অফ কন্ডাক্ট ভাঙা হয়। মোদি বাবু, আপনি কোড অফ কন্ডাক্ট ভাঙছেন, আর ইলেকশন কমিশন একটা পাপেট, মানে পুতুল, কলের পুতুল বসে আছে। মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে, মোদি ঘোরাচ্ছে ঘুরছে। অব্র, ইংরেজিতে একটা কথা আছে, নো স্টোন আনটার্নড। এই বিজেপি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ হচ্ছে নির্বাচনে জয়লাভের জন্য যাবতীয় যা কিছু উপায় রয়েছে সব কিছু তোমরা করছো। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থীকে, যেখানে তৃণমূলের প্রতীকে ভোট দিচ্ছি, ইভিএমে বোতাম টেপা হচ্ছে, সেটা চলে যাচ্ছে বিজেপির ঘরে। মেশিনের প্রতি, একেবারে ইভিএমের প্রতি কড়া নজর রাখতে বলেছেন। আজকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রধানমন্ত্রী বলছেন সেই অনুযায়ী কমিশন চলছে। দেখুন, পরিষ্কার ব্যাপার হচ্ছে তৃণমূল কংগ্রেসের দু হাতে এখন দুটো জিনিস, একটা হচ্ছে এক হাতে হতাশা আর এক হাতে বাতাসা। ওরা বুঝে গেছে যে পুরো ধরাশায়ী অবস্থা। ঠিক একই কারণে কিন্তু এতদিন ছি করে করে এখন উনি বাধ্য হচ্ছেন এটা বলতে যে সিএকে ওনারা সমর্থন করেন, কারণ উনি জানেন এনাদের হিন্দু বিরোধী স্ট্যান্ডটা কিন্তু লোকের কাছে পরিষ্কার। মাটি পুরো সরে গেছে পায়ের তলা থেকে, মানুষ তাদের সমর্থন করছে না। হেরে যাবেন, গোহারা হারবেন, এখন একটু ন্যাকা কান্না গাইতে হবে, কিছু না কিছু তো বলতে হবে, কোনো একটা অজুহাত তো দিতে হবে। বিজেপি এখন তামাশা করছে ভোটের মধ্যে, তার কারণ 21শে এপ্রিল 2024 রাজস্থানে ভাষণ দিচ্ছেন। কেউ যদি মানব থেকে অতিমানব অর্থাৎ বিশ্বগুরু মনে করে, তার কাছে কে ইলেকশন কমিশন, কে ইডি, কে সিবিআই, সে তো বিশ্বগুরু। আপনাদের মুখ্যমন্ত্রীকে বলবেন না, বিজেপি জনসভা থেকে ভারতবর্ষের কাছে কতটা 4 তারিখে প্রমাণ হয়ে যাবে যে রাষ্ট্রপতি বাকি দুজন থামলে আমি একটু বলতে পারি। আমার কথা হচ্ছে কি বললো না, হিন্দু বিরোধী স্ট্যান্ড পয়েন্টের কথা বললো। আসলে এই সিএ এনআরসি যা যা এসছে সেইটা যদি সত্যি ইমপ্লিমেন্ট হয় তাহলে হচ্ছে হিন্দুদেরও যথেষ্ট পরিমাণ বিপদ আছে। একদম না, আরে ভাই হবে, আইনটা পড়েছি বলে বলছি, যেটা কাগজ করতে বলা হয়েছে সব কিছু পরিষ্কারের পক্ষে দেওয়া সম্ভব নয়। ধর্মীয় নিপীড়নের প্রমাণ যেভাবে ডেসিবেল বাড়ছে এবং কারোর কথা দর্শকেরা বুঝতে পারছেন না, স্পষ্ট বুঝতে পারছেন যে ভোট চলছে এই বঙ্গে। আমাদের বক্তব্য একটাই, সেটা হচ্ছে ভোট হোক, যে যার বক্তব্য বলুক, কিন্তু মানুষের স্বার্থ সেটা যেন সবার আগে থাকে। আপাতত আলোচনা এই পর্যন্তই। ছোট্ট একটা বিরতির পর দেখুন 7টায় বাংলা। চোখ রাখুন এবিপি।